যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। এতে আমি সন্তুষ্ট নই, আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। আসামি ফাঁসি দিলে তাই আমরা খুশি হই না, তা এটা আমরা খুশি নয়। আরেকটি বড় বিষয় হলো, একটি মানুষ যদি গুলিতে আহত বা নিহত হয় তাহলে তার দেহে যে অংশে গুলি লাগবে সেই অংশে কিন্তু টেম্পোরারি ক্যাভিয়েশন হবে, এটাই মেডিকেল সায়েন্সের কথা। ঠিক আছে, মা রাখো। এইটা তো কেউ কইতে পারতেছে না। আমার প্রতিক্রিয়া, যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। এতে আমি সন্তুষ্ট নই, আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে 1 নম্বরে হলো প্রমিল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অপদস্থ মারপিট করছে, লাঠিচার্জ করছে, গলা চিপি ধরেছিল, গাল বুকত থাপড়াইছে। উনি ছাত্রলীগের লেজার। আমার ছেলে রোকেয়া ভার্সিটির ছাত্র সমন্বয়ক। এই হিসাবে উনি চেম্বারের ভিতরে বক্তব্য দিয়েছিল যে আমার ছেলে বলছিল যে আমি কোন সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায়ের জন্য। এই কথা কওয়ার পরে তাকে এসে পিছন পাকে এসে গলা চিপি ধরে গাল বুকত থাপড়াইছিল। অনেক কঠিন বিচার হওয়া উচিত ছিল। এই বিচার আর মাত্র 2 জনের ফাঁসি, আরো বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল অপরাধী যারা। আপনারা কি এই রায়ে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আপনারা কি প্রত্যাশা করেছিলেন আসলে? আমার যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। তো অনেক আসামি তো ছাড়ে আড়ে গেছে, যারা অপরাধী। ইয়া রায় আমি সন্তুষ্ট নই। কেন সন্তুষ্ট না? অপরাধী বাঁচি বাঁচি বাদ গেল। আছি আমরা এই সম্মুখে আমরা হইলে খুশি নয়। আমরা যদি আরো বেশি করে সাজা, বেশি করে অনেক মানুষ বেশি আসামি ফাঁসি দিলে তাই আমরা খুশি হই না, তা এটা আমরা খুশি নয়। আপনারা খুশি নন? আমরা খুশি নয়। কেন খুশি নন? খুশি কেন নন? আসামি ছাড়া গেছে, আসামি ফাঁসি হয় নাই, এই জন্য আমরা খুশি। এখন আমার অন্তর ভালো হয় নাই, আত্মা ঠান্ডা হয় নাই। ওলেক ধরতে, ওলেক ফাঁসিতে, ওলেক ধরবে না আইনগত হিসেবে। আর জানি সরকারে আরো জানি আসামি ধরে, আরো জানি জেল দেয়, তাই আমরা খুশি হতে হয়। তাছাড়া আমরা খুশি নয়। আমার ছেলে মেলা অত্যাচার করছে, আমরা এই জন্যে। এবং তার ডেড বডি এক্সরে এবং রেডিওস্কোপিক কোনো টেস্ট করা হয়নি, অর্থাৎ গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি। একই সাথে যে 12 বোর শটগানের কার্টিজ দ্বারা তাকে গুলি করার এবং হত্যা করার অভিযোগ আনা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে, সেই 12 বোর শটগানের কার্টিজ জব্দ করা হয়নি। উপরন্তু যে দেশ থেকে এই 12 বোর শটগান এর কার্টিজ আনা হয়েছিল, আমরা মামলার একটি পর্যায়ে আবেদন দিয়েছিলাম তা তলবের জন্য বাংলাদেশ সরকারের যে ক্রয় কমিটি আছে সেই ক্রয় কমিটি হতে, যাতে করে সংশ্লিষ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে 12 বোর শটগানের, সেই টেকনিক্যাল স্পেসিফিকেশনে কি বলা আছে আমরা কিন্তু জানি না। যদি উক্ত ডকুমেন্টে বলা থাকে, অর্থাৎ গ্যারান্টর হিসেবে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি বলে থাকে যে এই ধরনের 12 বোর শটগানের কার্টিজ দ্বারা মানুষের স্কিনের কোনো ক্ষতি হবে না বা নন হ্যাজার্ডাস,
তাহলে এক ধরনের বিবেচনা আসতো। এই যে বিষয়গুলো সহ 20টি পয়েন্টে যে আর্গুমেন্ট করেছি সেই বিষয়গুলো কিন্তু এখন আমরা জানতে পারবো না। কেন জানতে পারবো না? কারণ অনারেবল ট্রাইব্যুনাল শুধুমাত্র সাবস্ট্যান্স অফ দ্য ফাইন্ডিংস অ্যাজ ওয়েল অ্যাজ অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট ঘোষণা করেছেন। সেই অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট অনুসারে আমাদের কন্ডাক্টেড 29 নম্বর আসামি একটি চার্জে হাজতবাস এবং হাজতবাসকালীন বা আন্ডারগন, আর বাকি চার্জগুলো থেকে খালাস পেয়েছেন। আর 8 এবং 9 নম্বর আসামি মোট 5টি চার্জে অভিযুক্ত হয়ে ট্রায়ালের সম্মুখীন হয়েছিলেন। তার 4টি চার্জ হইতে 2 জনে খালাসপ্রাপ্ত হয়েছেন। মাত্র একটি চার্জে তাদের 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে, যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। আমাদের আর্গুমেন্ট অনুসারে এবং যে ডকুমেন্টটা আনা দরকার ছিল, অর্থাৎ যে সময়ের এই যে 12 বোর শটগানের গুলি করার যে অভিযোগ, অর্থাৎ ঘটনার যে তারিখ, তার আগে ডেফিনেটলি তৎকালীন সরকার এটা কিনেছিলেন। তাহলে এটা বাংলাদেশ সরকার একটা ক্রয় কমিটির মাধ্যমে যে গুলিগুলো কেনেন 12 বোর শটগান বা অন্যান্য অস্ত্র, প্রত্যেকটি অস্ত্রের একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন থাকে। সেই টেকনিক্যাল স্পেসিফিকেশনের ডকুমেন্টটা তলব দেওয়ার জন্য আবেদন দিয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল যেহেতু আনেনি, তাহলে এখানে একটা সন্দেহ থেকে যায় এবং এই সন্দেহটা আরও একটি বিষয়ে স্পষ্টীকরণ করে। সেটা কোনটি? সেটা হলো যে তার জব্দকৃত গেঞ্জির অংশে গুলির ছিদ্র নাই। আরেকটি বড় বিষয় হলো, একটি মানুষ যদি গুলিতে আহত বা নিহত হয় তাহলে তার দেহে যে অংশে গুলি লাগবে সেই অংশে কিন্তু টেম্পোরারি ক্যাভিয়েশন হবে, এটাই মেডিকেল সায়েন্সের কথা। সেই টেম্পোরারি ক্যাভিয়েশনের অনুপস্থিতি অ্যাজ ওয়েল অ্যাজ ভিকটিম অর্থাৎ আবু সাঈদের ডেড বডির এক্সরে এবং রেডিওস্কোপিক টেস্ট না করার কারণে তার দেহে গুলির কার্টিজের কোনো অংশ ছিল কিনা সেটাও কিন্তু আমাদের অজানা। এই যে অজানা, এটুকুই আমাদেরকে সন্দেহের স্কোপ তৈরি করে দেয় যে হয়তো সে গুলিতে মারা যায়নি। আমরা ডেফিনেটলি নকলের জন্য আজকেই আবেদন প্রসেস করেছি এবং একটু পরে দাখিল হয়ে যাবে এবং আমরা যথাযথ সময়ের মধ্যে এবং এটার আপিল করব এবং প্রত্যাশা রাখি যে আপিলে আমরা ন্যায় বিচার পাবো।